নমস্কার, হেল্পলাইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠান অত্যন্ত জনপ্রিয়, আপনারা প্রত্যেকেই জানেন। স্বনামধন্য চিকিৎসকদের আমরা এই অনুষ্ঠানে নিয়ে আসি এবং বেশ কিছু সমস্যা নিয়ে আমরা আলোচনা করি। শুধু আলোচনা নয়, কিভাবে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো থ্রু ট্রিটমেন্ট, সেই নিয়ে থাকে আমাদের আলোচনা। এবং আজকে যে বিষয়বস্তু তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনুষ্ঠান চলাকালীন আপনারা বুঝবেন। প্রথমত নিউরো রিহ্যাবিলিটেশন, আজকে এই নিয়ে আমাদের আলোচনা থাকবে। এবার ওপারে অনেকেই রয়েছেন যারা হয়তো বিষয়টি সম্বন্ধে জানেন না। কি নিউরো রিহ্যাবিলিটেশন? হয়তো বা রিহ্যাবিলিটেশন কথাটা শুনেছেন, কিন্তু কি অর্থ এর, তার সঙ্গে আবার নিউরো রিহ্যাবিলিটেশন এরই বা কি অর্থ, আজকে আমরা এটা নিয়ে জানবো। আমাদের সঙ্গে অবশ্যই রয়েছেন ডক্টর মধুশ্রী সেনগুপ্তা, অনেক অনেক স্বাগত জানাবো। উনি কনসালটেন্ট ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড নিউরো রিহ্যাবিলিটেশন। সুতরাং আজকে ওনার সঙ্গে আমরা রয়েছি, ডক্টর সেনগুপ্তার সঙ্গে আমরা আলোচনা করব কি। সবার আগে এই যে আপনাদের প্রশ্ন, এটাই আজকে আমি করব আপনাদের হয়ে। অনেক অনেক স্বাগত আপনাকে জানিয়ে প্রথমেই বলবো যে আপনি নিজে একজন পিএমআর, নিউরো রিহ্যাবিলিটেশনের একজন স্পেশালিস্ট, একজন ডক্টর। সেক্ষেত্রে এই শব্দটার অর্থ কি? আমাদের হেডারেও যাচ্ছে নিউরো রিহ্যাবিলিটেশন, কি এটা? এটা না আমি খুব কমনলি প্রশ্নটা পাই যখন পেশেন্টরাও আসে আমার কাছে। অনেক সময় আমাকে অনেকে বলে যে আমাকে অমুক ডাক্তার পাঠিয়েছে আপনার কাছে, কিন্তু ম্যাডাম একটু বুঝিয়ে বলবেন আপনার সাবজেক্টটা কি। সো নিউরো রিহ্যাবিলিটেশনের আগে উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড রিহ্যাবিলিটেশন কথাটা কি। হ্যাঁ, পুনর্বাসন। তার মানে কি, ধরুন আপনার একটা অসুখ করলো এবং সেই অসুখটা থেকে আপনি বেরিয়ে এলেন, আপনি প্রাণে বেঁচে গেলেন, ঠিক আছে, বা অসুখ ডায়াগনোসিস হলো। তারপর আপনার যে আগের লাইফটা, যে কোয়ালিটি অফ লাইফ আগের ছিল, সেটাতে আপনি কি করে ফেরত যাবেন? হ্যাঁ, তার একটা সায়েন্টিফিক ওয়ে ইজ রিহ্যাবিলিটেশন। হ্যাঁ, সেটাকে তার মধ্যে নিউরো রিহ্যাবিলিটেশন হচ্ছে যেখানে আমরা নিউরোলজিক্যাল জিনিসপত্র নিয়ে ডিল করি। রিহ্যাবিলিটেশনের একটা স্পেশালাইজড এরিয়া যেখানে আমরা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার নিয়ে ডিল করি। কোনো নার্ভ রিলেটেড ব্যথা হতে পারে, প্যারালিসিস হতে পারে, যেখান থেকে এর পরের রাস্তাটা কি, কিভাবে এগোবো, এইটা হচ্ছে নিউরো রিহ্যাবিলিটেশন। এখানে আপনি একটা কথা বললেন যে নর্মালি এই যে আমাদের পেইন বা ব্যথার একটা মেনশন আপনি করেছেন। তো সেক্ষেত্রে কি ধরনের পেশেন্ট, আপনি একজন বললেন যে পেশেন্টরা আমার কাছে আসেন, কি ধরনের বেসিক্যালি পেশেন্ট আপনাদের কাছে আসেন আপনার কাছে ট্রিটমেন্টের জন্য? কারণ যেহেতু আপনি নিউরো রিহ্যাবিলিটেশন একটা জায়গা এবং আপনি পিয়ার, কারা আসেন এবং কি কি প্রবলেম নিয়ে আসেন, সেটা আগে আমাদের জানলে আমরা একটু আইডেন্টিফাই করতে পারবো। রাইট। প্রথমত ধরুন আপনার এখানে কোনো একটা নার্ভ ড্যামেজ হয়েছে। এখানে আমাদের হাতে 3-4টে নার্ভ থাকে। কোনো নার্ভ ড্যামেজের জন্য আপনি হাতটা ঠিক করে ব্যবহার করতে পারছেন না, বা আপনার পিঠে, স্পাইনে, সবাই কমনলি বলে স্পন্ডাইলোসিস। স্পন্ডাইলোসিস একটা বড় শব্দ, তার মধ্যে অনেক কিছু আছে। কোনো স্পাইনে একটা নার্ভ চাপা পড়ে গেছে যার জন্য আপনার খুব ব্যথা হচ্ছে এবং আপনি বহুদিন ধরে ভুগছেন। ভুগতে ভুগতে এমন একটা জায়গায় গেছেন যেখানে আপনি নিজের কাজটা করতে পারছেন না। যেগুলো পছন্দ করতেন আগে, আপনি আগে হাইকিং করতেন, ট্রেকিং করতেন, আপনি সেগুলো করতে পারছেন না, ভয় বেরোচ্ছেন না বাড়ি থেকে, বা আপনার একটা ব্যালেন্সের প্রবলেম, যেমন পার্কিনসনিজম জনিত অসুখ, বা অনেক সময় কোনো স্ট্রোক রিলেটেড কিছু হয় যার একটা নিজস্ব ব্যথা হয়। এইগুলো হচ্ছে পেন। প্লাস আমরা যখন একটা সাডেন পড়ে গেলাম, চোট লাগলো, ব্যথা হয়, ওটা অ্যাকিউট পেন, ওটা হ্যান্ডেল করা ইজিয়ার। এখানে চোট লেগেছে, এটাকে ঠিক করি, আমার ব্যথা সেরে গেল। কিন্তু যে ব্যথা 3 মাসের ওপর থেকে যাচ্ছে, সেটাকে আমরা বলি ক্রনিক পেন। ক্রনিক পেন ডিল করাটা কিন্তু অনেক টাফ। কেন কি, ক্রনিক পেন মানে আপনারা শুধু ব্যথাটা সেই জায়গাটাতে নেই, ব্রেন ওটাকে অনেকটা কমপ্লিকেট করে নিয়েছে। আপনার ইমোশন, আপনার লাইফস্টাইল সব কিছুর ওপর এফেক্ট করছে। সো বেসিক্যালি কোন ধরনের ব্যথা আমাদের কাছে আসে? এইরকম কোনো নার্ভ চেপে গেছে, কোনো নার্ভ ড্যামেজ হয়েছে, কোনো নার্ভ বেশি উত্তেজিত হয়ে আছে, বা কোনো ধরুন স্ট্রোক, স্পাইনাল কর্ড ইনজুরি, পার্কিনসনিজম, এগুলো থেকে একজন বেরোচ্ছে বা তার চিকিৎসা চলছে, সেই জনিত ব্যথাগুলো। এই ধরনের ব্যথাগুলোকে আমরা নিউরো রিহ্যাবিলিটেশন মেডিসিনের ডক্টররা ডিল করি। এই যে ব্যথা, এবং সব থেকে আগে মানুষ কি চায় যে আমি আমার পেন থেকে রিলিফ পাই, অর্থাৎ উপশম হোক। এই ব্যথা উপশমের জায়গাটা কি করে করছেন আপনারা? নিউরো রিহ্যাবিলিটেশনে না একটা টিমের ব্যাপার, ঠিক আছে, এবং ইট ইজ নেভার ওয়ান সাইজ ফিটস অল। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য আমার ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে না। আপনার লাইফস্টাইল আলাদা হবে, আমার লাইফস্টাইল আলাদা হবে। সো ফার্স্ট আইডেন্টিফাই করতে হয় ব্যথার সোর্সটা কোথায়। মেডিসিনের একটা নিজস্ব রোল থাকে, যেটাকে অস্বীকার করে লাভ নেই। সো মেডিসিন যেটা প্রয়োজন অনুযায়ী সেগুলো স্টার্ট করা।
এর সাথে আমাদের নিউরো রিহ্যাবিলিটেশনের আন্ডারে অনেক রকমের মোডালিটি, অনেক রকমের ইনজেকশনস এক্সেট্রাও ইউজ করা হয়। হ্যাঁ, যেরকম ধরুন কোনো পার্টিকুলার এরিয়া থেকে ব্যথাটা হচ্ছে, আমার কাঁধের এই এরিয়া থেকে ব্যথাটা হচ্ছে, এই এরিয়াতে আমি ইউএসজি দিয়ে নিডল ঢুকিয়ে ওই জায়গাটাকে অ্যাটাক করলাম। ওকে, সো এই ইন্টারভেনশনাল পেন এরিয়াগুলো আসে আমাদের আন্ডারে। প্লাস আমাদের টিমের মধ্যে ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট এরাও থাকেন, যার ফলে কি হয়, ধরুন টেন্স, ইউএসটি, আইএফটি এই ধরনের মেশিন ইউজ করা হয়। প্লাস অনেক অ্যাডভান্স টেকনোলজিস আছে। সেই অ্যাডভান্স টেকনোলজি আপনারা কমনলি শুনি কোনো মলে গেলে ভার্চুয়াল রিয়ালিটি। হ্যাঁ, ভার্চুয়াল রিয়ালিটির কিন্তু একটা বিশাল নিউরোলজিক্যাল এরিয়া আছে, রোবোটিক্স বিশাল নিউরোলজিক্যাল এরিয়া আছে। সো এই সব জিনিসও কিন্তু ইউজ করা হয়। সো বেসিক্যালি ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কোন জায়গা থেকে আসছে এবং সে কোন জায়গায় কি ধরনের লাইফে ফেরত যেতে চায়। একজন ম্যারাথন রানারের লাইফ এবং ধরুন একজন 70 বছরের মহিলা যে সিম্পলি বাজারটুকু করতে চান, তার লাইফটা আলাদা। তো ওইভাবে আপনাকে এগোতে হবে আর কি। ইটস আ মিক্স অফ মেডিসিন, এক্সারসাইজেস, লাইফস্টাইল মডিফিকেশন। এবং এই শব্দটার সঙ্গে আমরা পরিচিত, বাট এই যে আজকে কেন আমরা নিউরো রিহ্যাবিলিটেশনের বিষয়ে আলোচনা করছি, আপনারা খুব ভালো করে নজর করুন। আপনারা যে কোন আপনার বাড়িতে যে যে পেশেন্ট রয়েছেন, অনেককেই কিন্তু এখন বারবার করে নিউরো রিহ্যাবিলিটেশন বা রিহ্যাবিলিটেশনের কথা বলা হয়, শব্দগুলো কানে আমরা নিই, কিন্তু কি হয় একজন পেশেন্ট একমাত্র বলতে পারবে যে, বা তার সঙ্গে জড়িত তার পরিবারের সদস্যরা, যে কি হচ্ছে। কিন্তু এই অনুষ্ঠানটা হচ্ছে সার্বিকভাবে, যারা এই অনুষ্ঠানটা আজকে দেখছেন তারা বুঝতে পারবেন যে বেসিক্যালি এই সমস্যার থেকে বেরোতে কেন আমাদের রিহ্যাবিলিটেশন দরকার হয়। আপনি আরেকটা মেনশন করেছেন একটু আগে, প্যারালাইসিস। ইয়েস, প্যারালাইসিস শব্দটা শুনলেই প্রথমে অনেকে কিন্তু খুব আতঙ্কিত হয়ে যায়, প্যারালাইজড, বাপরে এ তো মারাত্মক বিষয়। কিন্তু প্রশ্নটা আমার সেখানে না, এটা একটা ভয়ের, আতঙ্কের অনেক পেশেন্টরা ডেফিনেটলি মনে করে এবং তার পরিবারের সদস্যরাও ভাবছেন। কিন্তু প্রশ্ন এখানেই যে এই নিউরো রিহ্যাবিলিটেশন, এই প্রসিডিউর এর মাধ্যম দিয়ে আমরা কি এর থেকে রিকভার হতে পারি? মানে এই প্যারালাইজড পেশেন্ট কি সুস্থ হতে পারে আদৌ? দেখুন, প্যারালিসিসের আগেন ব্যাপারটা হচ্ছে কি কারণে হয়েছে প্যারালিসিসটা। ধরুন আমি মেনে নিলাম একটা স্ট্রোক রিলেটেড প্যারালিসিস হয়েছে। কোন জায়গায় স্ট্রোকটা হয়েছে, কতটা ড্যামেজ হয়েছে, কতটা তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু হয়েছে, আপনার বয়স কত, আপনার এর আগে মেডিকেলি আপনি কিরকম ছিলেন, এগুলোও কিন্তু ডিসাইড করে আপনার রিকভারি কতটা হবে। সে স্ট্রোক হোক, স্পাইনাল কর্ড ইনজুরি হোক, কিংবা জিবি সিনড্রোম, এখন এই নামটা সবাই জানে, জিবি সিনড্রোম হোক, যে কোনো কারণেই হোক। সো প্রথমত কারণটা ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে কত তাড়াতাড়ি আপনি ট্রিটমেন্ট নিচ্ছেন। এবং প্যারালিসিস রিকভার 100% যদি নাও করে, যে কারণেই হোক, আপনার লাইফস্টাইল কতটা অবধি ম্যাক্সিমালি আপনি ইমপ্রুভ করতে পারেন। ঠিক আছে, যার হাঁটতে পারার কথা সে শুধু বসে থাকলে চলবে না, তাকে ওই হাঁটার জায়গাটাতে নিয়ে যেতে হবে। ঠিক আছে, বা যার প্রফেশন হচ্ছে আমি পাহাড়ে উঠি, তাকে অন্তত প্রফেশনালি এরিয়াতে কোথাও একটা তাকে নিয়ে যেতে হবে, তাকে শুধু খাটে বসিয়ে দিলে হবে না, তাই না? সো গোল ওরিয়েন্টেড, এক্স্যাক্টলি গোল ওরিয়েন্টেড একটা অ্যাপ্রোচ করতে হয়, যেখানে অ্যাপার্ট ফ্রম মেডিসিন ভেরি ইন্টেন্সিভ একটা এক্সারসাইজ রেজিম দরকার হয়। এক্সারসাইজ রেজিমটাও খুব ইন্ডিভিজুয়ালাইজড হয়, আপনার ক্ষেত্রে আলাদা, আমার ক্ষেত্রে আলাদা। কোন এরিয়ার কোন মাসেল গন্ডগোল, কোন নার্ভ গন্ডগোল, তাকে কিভাবে ট্রেন করা যেতে পারে। একটা সাইকোলজিক্যাল কাউন্সেলিং এর রোল থাকে। আপনাকে আগে ভাবতে হবে যে আমি ঠিক হব, তবেই আপনি ঠিক হবেন। এবং সাথে সাথে এটাও আমি সবসময় পেশেন্টদের বলি, ছোট ছোট ইমপ্রুভমেন্ট গুলোকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। যে কিচ্ছু হাঁটতে পারতো না, সে যদি আজকে পাটা তুলতে পারে, সেটাও অ্যাপ্রিসিয়েট করতে হবে। যে আমি কবে হাঁটবো সেটাই আমার গোল। এক্স্যাক্টলি, স্টেপ বাই স্টেপ এগোতে হবে গোল ওরিয়েন্টেড অ্যাপ্রোচে এবং প্র্যাকটিক্যাল ভাবে। ধরুন আমি জানি এই প্যারালিসিসে মানুষটি হাঁটতে পারবে না, তাহলে তাকে অন্যভাবে ট্রেন করতে হবে, যে হুইল চেয়ারে পারদর্শী হতে হবে, তার বাকি যে মাসেলগুলো আছে তাকে ট্রেন করতে হবে, তাকে এমন একটা প্রফেশনে নিয়ে যেতে হবে যেখানে সে তার এক্সিস্টিং জিনিসগুলোকে ব্যবহার করতে পারে। ঠিক আছে, সো ম্যাক্সিমালি আপনার যা ক্যাপাবিলিটি আছে আপনার সেখানে পৌঁছানোর কথা। সুতরাং প্যারালিসিসের পর ঠিক হবে কিনা উত্তর দেওয়াটা বোধহয় ভুল হবে। জীবন বদলে যায়, কিন্তু সেই বদলানো জীবনটাকে কি করে অ্যাডাপ্ট করতে হয়, দ্যাট ইজ রিহ্যাবিলিটেশন। বাহ, এটা খুব দামি একটা কথা বলেছেন, যে আমার জীবন বদলে যাচ্ছে কিন্তু আমি জীবনটাকে ওইভাবেই, আমি এই জিনিসটাকে কি বলবো, সাজিয়ে নেব। এক্স্যাক্টলি, বাট ওটাই আমার জীবনে একটা মোটো হবে, যে আমি যেভাবে আছি আমি এইভাবেই আমার বাকি জীবনটা চালাবো এবং হ্যাপিলি চালাবো। ঠিক। এই যে স্ট্রোক
স্ট্রোক হওয়া পেশেন্ট আমরা এখনো শুনি, আজকেই হয়েছে আমাদের একজন চেনা পরিচিত স্ট্রোক হয়েছে এবং তার ফেশিয়াল প্যারালাইজড হয়েছে, মানে একদম বেঁকে গেছে মুখটা, আমি একটু আগে খবর পেলাম। তো স্ট্রোক হওয়া মানেই প্যারালাইসিস হয়ে যাচ্ছে, এটা একটা কমন ফ্যাক্টর আমরা জেনে থাকি। কিন্তু এই ধরনের পেশেন্ট, স্ট্রোকের পেশেন্ট স্বাভাবিক হবে, স্বাভাবিক থিঙ্কিং এ থাকবে, অসম্ভব, এইটাও একটা পাশাপাশি আমরা শুনি। ঠিক। প্রশ্নটা আমার এখানেই যে হ্যাঁ, এই স্ট্রোক পেশেন্টদের, যেহেতু আপনি বললেন যেখানে আমার জীবনটা বাঁক নিয়েছে আমি ওখান থেকে আবার নতুন করে শুরু করবো, একদম। তো সেক্ষেত্রে কি স্ট্রোকের পেশেন্টদের ক্ষেত্রে কি এটা সম্ভব? কারণ যারা শুনছেন এরকম বহু পেশেন্ট রয়েছে, তারাও আমার মনে হয় আপনার কথাতে অনেকটাই আশ্বস্ত হতে পারে। দেখুন, স্ট্রোক পেশেন্ট স্বাভাবিক জীবনে 100% নাও আসতে পারে, কিন্তু তার পোটেনশিয়াল যদি থাকে 50%, তাকে তাহলে 50% অবধি পৌঁছতে হবে। সেই রাস্তাটা তাকে গাইড করতে হবে। আমাদের ব্রেন না খুব ইন্টেলিজেন্ট একটা জিনিস, কিছুটা অবধি ব্রেন নিজেই নিজেকে রিকভার করে নেয়। সেই প্রথম 3 থেকে 6 মাসে ব্রেন নিজের রাস্তাগুলো খুঁজে নেয়, ঠিক আছে এই এরিয়াটা কাজ করছে না, তাহলে ওই এরিয়াকে কাজ করাই, একটু রিঅর্গানাইজ করে নিই, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় নিউরোপ্লাস্টিসিটি বলি। সো রিহ্যাবিলিটেশনের রোল হচ্ছে এই নিউরোপ্লাস্টিসিটিটাকে যতটা ভালো করে এগোনো যায় সেটাকে পুশ করা। তার মানে কি, খুব আর্লি স্টেজ থেকেই ট্রেনিং শুরু করে দেওয়া, সেটা ফিজিওথেরাপি হোক, সেটা কোনো মেশিন বেসড ট্রেনিং হোক, কোনো টেকনোলজি হোক, আর্লি ইউ হ্যাভ টু স্টার্ট। সেকেন্ড, ফ্যামিলিকে ইনভলভ করে দিন। প্রত্যেকটা স্টেপে যদি ফ্যামিলি ইনভলভ হয়, তারাই বলতে পারবে। অনেক সময় বাড়ির লোকরা না অনেক ছোট ছোট রাস্তা খুঁজে বার করে যে এই জিনিসটা না উনি বাড়িতে এভাবে করতেন, যদি আমরা এরকম করে করি তাহলে কি হয়। হ্যাঁ, সো ফ্যামিলিকে প্রথমে ইনভলভ করে দিতে হয়। প্লাস স্ট্রোক একটা জার্নি, এটা না এরকম জ্বরের মতো এন্ড পয়েন্ট নেই, তাকে সারা জীবনের একটা লাইফস্টাইলের মধ্যে ঢুকতে হবে। তাই বাড়ির লোক ইনভলভমেন্ট এবং ছোট ছোট স্টেপকে অ্যাপ্রিসিয়েট করা, গোল বানানো। সো মেডিসিন, এক্সারসাইজ, আর্লি রিহ্যাবিলিটেশন, দরকার হলে যদি তার কোনো সার্জিক্যাল প্রয়োজন হয় সেইটাকে তাড়াতাড়ি হ্যান্ডেল করা, তারপরে তার বাড়ির পরিবেশটা কিরকম হবে, তার হোম মডিফিকেশন করা, এগুলো ইম্পর্টেন্ট। এবার ধরুন কাজের জায়গায়, আমি সবসময় বিশ্বাস করি যতক্ষণ না কেউ ভোকেশনালি রিহ্যাবিলিটেটেড হচ্ছে, সে তার কাজের জায়গায় ফেরত যাচ্ছে, ফুল রিহ্যাবিলিটেশন হয় না। তো তার মানে কি সবসময় সে সব কাজ আবার ফেরত যেতে পারছে? নট নেসেসারিলি। হয়তো তাকে সপ্তাহে একদিন অফিসে যেতে হচ্ছে, তাতেও তার অনেকটা কিন্তু মোটিভেশন হচ্ছে। হ্যাঁ, সে রেডি হচ্ছে, সে বাড়ির লোককে ইনভলভ করছে, সে ওই দিন যাচ্ছে, সবাইকে মিট করছে, সইটা করছে, কিছু রোজগার করছে, ঠিক আছে, তাতেও অনেকটা ইনভলভমেন্ট হয়। এবং অনেক স্ট্রোক এরকমও হয় যাতে ফুল রিকভারিও হয়, সেগুলোও আমরা দেখি। সুতরাং স্ট্রোক মানেই প্যারালিসিস হবে এবং সে বেডরিডেন হয়ে গেল, নট নেসেসারিলি। কোথায় হলো, কত তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু করলেন এবং কিভাবে আপনি ট্রিটমেন্টে এগোচ্ছেন, এগুলো সব একটা ফ্যাক্টর। বয়স, এটা একটা ফ্যাক্টর। জেনেটিক্স খানিকটা কন্ট্রিবিউট করে। তো এই সব কিছু মিলিয়ে কতটা আপনি রিকভার করবেন ডিসাইড করে। আমরা নিউরো রিহ্যাবিলিটেশনে চাবিটা ধরিয়ে দিই বেসিক্যালি। আর একটা বিষয় বলবো, যেমন আমি বললাম যে স্ট্রোকের ক্ষেত্রে আমরা দেখেছি যে এরকম প্যারালাইজ হয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি। এখন আমি জানি, আপনি নিজেও এত পেশেন্ট হ্যান্ডেল করে নিচ্ছেন এভরিডে, সেক্ষেত্রে দেখবেন যে এখন খুব কম বয়সে স্ট্রোক হওয়ার প্রবণতা বেড়েছে। এবং আই ডোন্ট নো ওয়াই, আমাদের এই করোনার পর থেকে আই থিঙ্ক লোকে কিন্তু এটা বলেন, করোনার পর থেকে এটা আরো বেড়ে গেছে। সেটা স্ট্রোকের প্রবণতা হোক, সেটা কার্ডিয়াক অ্যারেস্ট হোক। আমরা সম্প্রতিও দেখলাম শেফালি জারিওয়ালারও মৃত্যু হলো এবং কার্ডিয়াক অ্যারেস্টে হলো। এরকম প্রচুর এক্সাম্পল রয়েছে। স্ট্রোকের আমরা দেখেছি অল্প বয়সে আক্রান্ত হচ্ছে। এখানে আমার প্রশ্ন হচ্ছে ওয়াই এত কম বয়সে স্ট্রোক কেন, কিসের জন্য? দেখুন, খানিকটা জেনেটিক্সের রোল আছে, যেটার ওপর হয়তো আপনার হাত নেই। সেকেন্ড, আপনার আগে থেকে কোনো মেডিকেল কন্ডিশন ছিল কিনা, যেমন আপনার আগে থেকে কোনো হার্ট কন্ডিশন ছিল কিনা, বা হতে পারে আপনার রক্তের একটা ন্যাচারাল প্রবণতা আছে যে সে খুব ইজিলি কোয়াগুলেট হয়ে যায়, জমে যায়, তাহলে একটা স্ট্রোকের প্রবণতা থাকলো। কিছু আন্ডারলাইং হেলথ কন্ডিশনস বা হ্যাবিটস, ধরুন আপনি ভীষণ ওবিজ, এখানে আমি বডি শেমিং করছি না, কিন্তু ওবেসিটির একটা রোল আছে। আপনি খুব স্মোক করেন, অ্যালকোহল, আপনি একটা ভীষণ এমন লাইফস্টাইল লিড করেন যেখানে নিউট্রিশিয়াস খাওয়া খাচ্ছেন না, হাইড্রেট করছেন না বডিকে, এবং স্মোকিং, অ্যালকোহল, প্রচন্ড স্ট্রেসের মধ্যে আছেন, যেটা এখন খুব কমন জিনিস। আপনি ছোটবেলায় কতবার বাইরে খেতে গেছেন সপ্তাহে?
এখন তো রেগুলারলি খাচ্ছেন, প্রায় রোজ খাচ্ছেন, তাই না? ওটা একটা ওকেশন ছিল, এখন রোজ করছেন। আপনার পার্টি ছোটবেলায় আপনি 6 মাসে একবার করতেন, এখন তো প্রতি উইকেন্ডে করছেন। হ্যাঁ, সো লাইফস্টাইল ডেফিনেটলি হ্যাজ আ রোল। একটা বিশাল স্ট্রেসের ভূমিকা আছে সিডেন্টারি লাইফস্টাইল। আগে একটা বেসিক জিনিস করতেও মানুষকে অনেক খাটতে হতো, সে একটা সিম্পল টয়লেট করতে যাচ্ছে তাকে মাঠ পেরিয়ে গিয়ে অনেক কাণ্ড করতে হচ্ছে। এখন এভরিথিং ইজ ভেরি ইজিলি অ্যাভেলেবল, ফলে সিডেন্টারি লাইফস্টাইলের একটা রোল আছে। সো জেনেটিক্স, আগে থেকে কোনো মেডিকেল কন্ডিশন আছে কিনা, এবং আপনার লাইফস্টাইল হ্যাবিটস, এই সব কিছু মিলে স্ট্রোক ইন ইয়াং বেড়ে গেছে। এবং আপনি কোভিডের কথা বললেন, এটা আমি অস্বীকার করব না, যদিও এটা নিয়ে অনেক স্টাডিজ এখনো হচ্ছে। পোস্ট কোভিড দ্যার হ্যাজ বিন ইনক্রিজ ইন কার্ডিয়াক অ্যারেস্ট এবং স্ট্রোক, কিন্তু তার সাথে কতটা ডাইরেক্টলি করোনা ভাইরাস জড়িত সেটা বোধহয় আমি বলতে পারবো না। একদম। বাট একটা কথা আমি বলবো, যে আপনি একটু আগে একটা কথা বলেছেন যে এই নিউরো রিহ্যাবিলিটেশন তো রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কিছু নতুন মেথডস রয়েছে, নিউ মেথডস এই স্ট্রোক পেশেন্টদের ক্ষেত্রে। আমি বলছি এই স্ট্রোক পেশেন্টদের ক্ষেত্রে এখন তো এই যে অনেক আমাদের লাইফস্টাইল মডিফিকেশন হয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে আমাদের মেডিকেল সায়েন্সও অনেক আপগ্রেড করেছে। তো এইখানে দাঁড়িয়ে কি কোনো নতুন মেথড এসছে যার মাধ্যম দিয়ে স্ট্রোক পেশেন্টদের আরো তাড়াতাড়ি রিকভার করা সম্ভব? একটা তো একদম আর্লি স্টেজে আমি বলবো, যেটা যদিও মোস্টলি একজন নিউরোলজিস্ট কিংবা ইন্টারভেনশনাল নিউরোলজিস্টের এরিয়া, একটা স্ট্রোকের ক্ষেত্রে ফার্স্ট গোল্ডেন আওয়ার বলা হয়। এই প্রথম গোল্ডেন আওয়ারটা খুব ইম্পর্টেন্ট। যত তাড়াতাড়ি এই গোল্ডেন আওয়ারের মধ্যে আপনি হসপিটালে নিয়ে গিয়ে ডায়াগনোসিস করে ট্রিটমেন্টের রাস্তাটা শুরু করে দিচ্ছেন, বেটার। প্লাস কিছু কিছু স্ট্রোকে থ্রম্বেক্টমি করা যায়, এটা ইন্টারভেনশনাল নিউরোলজিস্টরা করে। সো এটার একটা টাইম ফেজ আছে, প্রেফারেবলি 3 ঘন্টা, টেনে টুনে 6 ঘন্টার মধ্যে করতে হয়। সো এই আর্লি ফেজ ট্রিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি আমার পার্টিকুলার এরিয়া দেখে বলি, স্ট্রোককে আরও কিভাবে অ্যাডভান্স টেকনোলজি ইউজ করা যায়, সব কিছুরই বেসিক প্রিন্সিপাল একটাই, আমরা নিউরোপ্লাস্টিসিটি, যেটা ওই যে বললাম ব্রেন তার নিজের মতো করে অর্গানাইজ করে, সেটাকে স্টিমুলেট করতে চাই। সেটা কিভাবে করব? একই জিনিস বারবার 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 করে করে ব্রেনকে নতুন বাচ্চার মতো করে শেখানো, বসতে শেখানো, দাঁড়ানো শেখানো, তার আঙ্গুল ব্যবহার করতে শেখানো। সো উই আর বেসিক্যালি ট্রেনিং দ্য ব্রেন अगेन। আমার এই কথা শুনে একটা কথা মনে হলো, আই থিঙ্ক আপনি আমার সঙ্গে একমত হবেন, মেবি, আই এম নট শিওর অ্যাবাউট ইট। সেটা হচ্ছে যে সুনিতা উইলিয়ামস এত মাস মহাকাশে কাটানোর পর, শুধু উনি নয়, ওনার টোটাল টিম, যখন উনি ভারতে আমাদের এতে পৃথিবীতে পা রাখলেন, তখন ওনাদের ট্রিটমেন্ট হয়েছিল। তার কারণ হচ্ছে ওনারা হাঁটতে পারছিলেন না, বিকজ তারা ফ্লোট করছিল এত মাস ধরে, দে আর জাস্ট ফ্লোটিং। তো তারা ভুলে গেছিল, ব্রেন ভুলে গিয়েছিল যে হাঁটা কাকে বলে। তাহলে কি আমি বলবো যে তাদেরকে কিন্তু এই নিউরো রিহ্যাবিলিটেশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে? আই এম নট শিওর, বাট আমার মনে হচ্ছে, কারণ খানিকটা এক্সটেন্ড করে কনসেপ্টটাকে ঢোকালে, হ্যাঁ সেই। আবার তার ক্ষেত্রে যদিও সেটা মোর অফ ডিকন্ডিশনিং, তার বডি অন্যভাবে অ্যাডাপ্ট করেছিল স্পেসে কিভাবে এক্সিস্ট করতে হয়। সো এক্স্যাক্টলি ফুল নিউরো রিহ্যাব হয়তো বলবো না, বাট আ পার্ট অফ ইট ডেফিনেটলি। আর ব্রেনের ক্ষেত্রে যেটা, আমি যদি পুরোনো প্রশ্নটায় ফেরত আসি, যে এই নিউরোপ্লাস্টিসিটিকে আবার আমরা কিভাবে ট্রেন করতে পারি। দেখুন, হাতের কোনো বিকল্প নেই, লাভিং হ্যান্ডস, নাথিং মোর দেন দ্যাট। সো ভালো ফিজিওথেরাপি, ভালো অকুপেশনাল থেরাপি হচ্ছে যারা হাত নিয়ে কাজ করে, আপনার বুদ্ধি, আন্ডারস্ট্যান্ডিং, এগুলো নিয়ে কাজ করে। স্পিচ সোয়ালোয়িং থেরাপি, এগুলোর বিকল্প নেই, এটা বেসিক এবং এটা বেস্ট। এর সাথে অ্যাডিটিভ কি, মানুষকে টেকনোলজিকে অ্যাকসেপ্ট করতে হয়, যেটা আমি বললাম, ভার্চুয়াল রিয়ালিটি, রোবোটিক্স, বডি ওয়েট সাপোর্টেড ট্রেডমিল। মানে কি, আমি হাঁটতে পারছি না, আমার বডি যেটুকু ভার নিতে পারছে, একটা হার্নেসের মতো তাকে ঝুলিয়ে দেওয়া হলো, এবার তাকে হাঁটার ট্রেনিং দুটো দেওয়া হলো। আস্তে আস্তে আমার বডি পারছে হাঁটতে, তখন তাকে আরেকটু হাঁটতে দেওয়া হলো। এইভাবে ট্রেনিং করা, ইলেকট্রিক্যাল স্টিমুলেশন, এগুলো রোল আছে। সো হ্যাঁ, অ্যাডভান্স টেকনোলজির মধ্যে এগুলো, মেশিন ডেফিনেটলি রোল আছে। আপনি যদি আরেকটু মেডিকেল এরিয়ার মধ্যে ঢুকি, থেরাপি থেকে বেরিয়ে, আপনি অনেক স্ট্রোক পেশেন্টদের দেখবেন হাত বেঁকে গেছে, এরকম করে আছে, হাঁটতে পারছে না, পাটা ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছে, মাঝে মাঝে পা আর হাতটা ভীষণ টাইট হয়ে যাচ্ছে, এগুলোকে স্পাস্টিসিটি বলে। পার্কিনসনিজমের পেশেন্টদের দেখবেন রিজিডিটি, হাত পা টাইট হয়ে আছে।
এসব ক্ষেত্রে কিন্তু বোটুলিনাম টক্সিনের একটা রোল আছে। হ্যাঁ, আমরা ভাবি বোটুলিনাম টক্সিন বা বোটক্স যেটা কমনলি বলি, এটা ফিল্ম স্টাররা ইউজ করে, ঠিক তা না। এটার একটা বিশাল নিউরোলজিক্যাল রোলও আছে, এই মাসেল গুলোকে রিল্যাক্স করে তাকে ট্রেনিং করানো। সো দ্যাট ইজ অ্যাগেন আই উড সে আ নিউ অ্যাডভান্সমেন্ট, অর রাদার নিউ থেকেও বড় কথা, এটা এখন আস্তে আস্তে মানুষ জানতে শুরু করেছে। মানে বোটক্স মানে এখন শুধু কিন্তু একটা আপনার মানে আপনাকে পুরনো মানে বয়সে নতুন ভাবে ইয়ং করে দেওয়া, নট দ্যাট, তার সঙ্গে কিন্তু পুরো একটা নিউরোলজিক্যাল একটা সিস্টেম জড়িয়ে রয়েছে, এটা আমরা জানতাম। হ্যাঁ, এবং সেটাও আপনাকে ইয়াংও করে দিচ্ছে, আপনার মাসল আবার যদি কাজ করতে থাকে আপনি ইয়াং হতে বাধ্য। একদমই তাই। আচ্ছা, এই যে সমস্যা, যে আমি স্ট্রোকের কথা বলছিলাম, শিশু মানে বাচ্চাদের ক্ষেত্রে কি এগুলো এটা হয় বা এরকম আপনি হ্যান্ডেল করেছেন? বাচ্চাদের স্ট্রোক হয়, কিছু কিছু কন্ডিশনস আছে নিউরোলজিক্যাল, মোয়া ডিজিজ এক্সেট্রা, বা ধরুন সেরিব্রাল পলসি যেটা আমরা বলি না, সেরিব্রাল পলসিও কিন্তু একটা বিশাল আমব্রেলা টার্ম। হ্যাঁ, তার আন্ডারে অনেক কিছু আছে। যখন বাচ্চাটা তৈরি হচ্ছে মায়ের পেটের মধ্যে, বা বাচ্চা যখন জাস্ট বেরোলো, এই টাইমে যদি ব্রেনে কোনো ইনজুরি হয় সেটা সেরিব্রাল পলসির আন্ডারে পড়ে, বা কোনো ক্লিনিক্যাল কন্ডিশনে যেরকম বড়দের স্ট্রোক হচ্ছে ওইরকম বাচ্চাদেরও একটা সাইড প্যারালাইজড হয়ে গেল, হতে পারে। সেক্ষেত্রে ট্রিটমেন্ট প্যাটার্ন একটু অন্যরকম হয়। তার কারণ এক তো আবার ডায়াগনোসিস করতে হয়, সেটা অনেকটা পিডিয়াট্রিক নিউরোলজিস্টরা করে, যে কেন হলো এটা। আবার বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু বডি ইজ গ্রোয়িং, সেইটাকে ইউ হ্যাভ টু টেক ইন টু অ্যাকাউন্ট। সে এখনো স্কুলে যেতে শুরু করেনি, তার একটা অনেক সোশ্যাল ইস্যুস আছে, একাডেমিক ইস্যুস আছে, তার হাত পাকে বাড়তে হবে এখনো। সো বেসিক কনসেপ্ট সিমিলার হলেও অ্যাপ্রোচটা বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আরেকটু অন্যরকম হয়, একটু একটু আলাদা হয় বড়দের থেকে। এই যে আপনি পেশেন্টদের কথা বলতে বলতে বলছিলেন যে আপনি তার পরিবারের সদস্যদেরকেও কিন্তু এর সঙ্গে ইনভলভ হতে হবে ভীষণ। তা এই সেরিব্রাল পলসির যে বাচ্চারা রয়েছে তাদের বাবা মা এমনিতেও তাদের একটা একটা ট্রমা তাদের ওর মধ্যে থাকে, বা একটা আতঙ্কও থাকে। ঠিক সেই জায়গায় এই ধরনের পেশেন্ট শিশুদের বা গার্জেনদের ক্ষেত্রে তাদেরকে কি করে মেন্টালি আপনারা মানে রেডি করবেন, এটা একটা বড় বিষয়। প্রথম তো অ্যাকসেপ্টেন্স, বাবা মাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে যে এরকম একটা ঘটনা ঘটেছে এবং তার ট্রিটমেন্ট লাইক এরকম। আমি খুব কমনলি দেখি বাবা মা প্রত্যেকটা শহরে গিয়ে ডাক্তারকে দেখাচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা শহরে ডাক্তার হয়তো একই কথা বা একটু আলাদা কথা বলছে, কিন্তু বেসিক ট্রিটমেন্টটা তারা ভালো করে শুরু করছে না। তারা শুধু সেই ডাক্তারকে খুঁজছেন যে বলবে বাচ্চা একদম ভালো হয়ে যাবে, যেটা হয়তো নাও হতে পারে। হ্যাঁ, you have to once you have got your diagnosis, তার ট্রেনিং, তার মেডিসিন, তার এক্সারসাইজেস, দরকার হলে অনেক সময় দেখবেন স্পেশাল জুতো পাওয়া যায় যেগুলোকে এফও বলে, কেএফও বলে, এগুলো তাড়াতাড়ি শুরু করতে হবে। সো বাচ্চার মা বাবার কাউন্সেলিং ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা রিহ্যাবিলিটেশনের কনসেপ্ট আছে পিয়ার গ্রুপিং। মানে আমি যদি বলি যে তুমি ধৈর্য ধরো, তুমি বলবে যে তুমি কি জানো, তোমার বাচ্চার তো এটা হয়নি। হ্যাঁ, সো ইউ হ্যাভ টু ডু দ্য পিয়ার গ্রুপিং। আরেক সেট বাবা মা, আরো 5টা সেট বাবা মা যারা এরকম জিনিসের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের একটা গ্রুপিং করে দেওয়া। আগেন তারা নিজেরাই অনেক সলিউশন খুঁজে বার করতে পারে। সো পিয়ার গ্রুপিং হ্যাজ এ রোল। অ্যাকসেপ্টেন্স, অনেক সময় কেয়ার গিভার বার্ডেন হয়, মানে কনস্ট্যান্টলি মা বাবাকে বাচ্চাকে দেখে দিতে হচ্ছে। হয়তো দেখলেন একজন তার ক্যারিয়ারটা স্যাক্রিফাইস করলো বা থাকতে হচ্ছে সারাক্ষণ, একটা ফ্রাস্ট্রেশন, একটা ডিপ্রেশন হওয়া খুব স্বাভাবিক। সো মা বাবার মেন্টাল হেলথ স্টেটাস দেখাটা ভেরি ইম্পর্টেন্ট। মা বাবা ঠিক না থাকলে বাচ্চার উপর সেটা রিফ্লেক্টেড হয়। ওকে, সো মা বাবাকে এইভাবে তৈরি করতে হয়। প্লাস এখন ইন্টারনেট আছে, অনেক কিছু অ্যাক্সেস তাদের দেওয়া যায় যে দেখো তোমার বাচ্চার মতো এরম বাচ্চা আরো ছিল, তারা এই রাস্তা দিয়ে এভাবে গেছে, তুমি স্টেপ বাই স্টেপ জানো। সো বেসিক সায়েন্সটাকে বোঝো। বাবা মারা যদি একবার অ্যাকসেপ্ট করে নেয়, তারা নিজেরাই অনেক ইনোভেট করে ফেলে। রাইট, রিহ্যাব টিমের কথা বলছিলেন, বেসিক্যালি রিহ্যাব টিম কি এবং কারা থাকেন এখানে? রিহ্যাব টিম, আমি যদি একটা পারফেক্ট রিহ্যাব টিম বলি, there should be one neuro rehabilitation medicine consultant. সে আমার মতো পিএমআর ব্যাকগ্রাউন্ড থেকে হতে পারে, সে নিউরোলজিস্ট হতে পারে, ঠিক আছে। তার সাথে ভেরি ইন্টিগ্রাল ফিজিওথেরাপিস্ট, ট্রেন্ড ভালো ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপি, যে এটা সম্পর্কে কম জানে লোকে। অকুপেশনাল থেরাপিরা অনেক ফাইন জিনিসগুলো নিয়ে ডিল করে। হ্যাঁ, যেমন আমার সব ভালো আছে কিন্তু আমার হাতটা তো কাঁপে, আমি লিখতে পারি না, আমি সই করতে পারি না,
এই ট্রেনিংটা অকুপেশনাল থেরাপিস্ট দেয়। বা ভুলে যাই আমি সবকিছু, কি করে ব্রেনকে ট্রেন করতে হবে, এগুলো অকুপেশনাল থেরাপিস্ট করে। আচ্ছা, স্পিচ ফলোয়িং থেরাপির একটা রোল থাকে, এবং প্রেফারেবলি সাইকোলজিস্ট, বিকজ রিহ্যাব জার্নিটা ইমোশনালি খুব চার্জিং হয়। তার অ্যাংজাইটি হওয়া, ডিপ্রেশন হওয়া, ভেঙে পড়া খুব কমন। সো সাইকোলজিস্টের একটা রোল থাকে। এটা এগুলো হচ্ছে মাস্ট হ্যাভ। এর সাথে আরো এক্সটেন্ড যদিও আমি করি, প্রেফারেবলি সাইকাইট্রিক সোশ্যাল ওয়ার্কার, যে তাকে সরকারি সুযোগ সুবিধাগুলোতে হেল্প করতে পারে, এবং ভোকেশনাল কাউন্সিলর। হয়তো এরকমও হতে পারে তাকে নতুন করে একটা কোনো স্কিল শিখতে হবে আবার জীবিকা অর্জন করার জন্য। এই ট্রেনিংটা কি করে করব, কোথায় যাব, হ্যাঁ, এগুলো ভোকেশনাল কাউন্সিলররা হেল্প করে। সো আমি যদি টোটাল রিহ্যাব টিম বলি, এর সাথে নার্স, বিকজ ইনিশিয়াল স্টেজে রিহ্যাব নার্সের কোনো বিকল্প নেই। সো দিস ইজ আ কমপ্লিট রিহ্যাব টিম। ভেরি গুড। এই যে মানে সার্জারি, অনেকেই সার্জারি থেকে দূরে যেতে যায়, ভয় পায়। সেটা আমার নি রিপ্লেসমেন্টের ক্ষেত্রে বলুন, আমাদের স্পাইনের ক্ষেত্রে বলুন, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি আতঙ্কিত হয়ে যায়, এবং তারা চায় এখান থেকে তারা অ্যাভয়েড করবে। এটা কি অ্যাভয়েড করা সম্ভব যদি কেউ সার্জারি না চায়? দেখুন, কিছু রেড ফ্ল্যাগ সাইনস আছে যেখানে অ্যাভয়েড করা সম্ভব না। হ্যাঁ, যেমন ধরুন আপনার স্পাইনে এতটাই চাপ পড়েছে যে আপনি একটা পা প্যারালাইজড হয়ে গেছে, কিংবা ধরুন আপনার পেচ্ছাপ পায়খানার উপর কন্ট্রোল রাখতে পারছেন না, বা এত সিভিয়ার পেন অসুবিধা হচ্ছে যে সব ট্রিটমেন্ট করেও কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, সেক্ষেত্রে সার্জারি দিকে এগোনোই বেটার। যদি সেরকম সিচুয়েশন না হয়, তাহলে মাঝামাঝি অনেকটা জায়গা আছে। মেডিসিন, এক্সারসাইজেস, এখন দ্যার ইজ দিস হোল কনসেপ্ট অফ পেন মেডিসিন, ইন্টারভেনশনাল পেন মেডিসিন, যে টার্গেটেড এরিয়াটাতে গিয়ে সেখানে ইনজেকশন দাও। কি ইনজেকশন হয়, সেটা স্টেরয়েড হতে পারে ব্যথা কমানোর জন্য, অনেক সময় সেখানে প্লেটলেট রিচ প্লাজমা, মানে টিস্যুটা যাতে আবার রিজেনারেট করে সেই জিনিসটা দেওয়া, বা আপনার হাঁটুর ভেতরের জেলিটা শুকিয়ে গেছে, সেই জেলিটা হাইলুরনিক অ্যাসিডটাই আবার দেওয়া। সো দিস ইন্টারভেনশনাল পেন হ্যাজ টেকেন প্লেস। এটাকে একটা ব্রিজ বলতে পারেন, যে মেডিসিন, এক্সারসাইজ, সার্জারির মাঝখানে একটা ব্রিজ। তবে যেখানে সার্জারি করে ছাড়া লাভ নেই, সার্জারিতে এগিয়ে যাওয়াই বেটার। কোয়ালিটি অফ লাইফটা ভালো হবে, তারপরেও রিহ্যাবিলিটেশন করে ভালো হবে। এক্স্যাক্টলি সার্জারির আউটকামটা অনেকটা ডিপেন্ড করবে যে আপনি তারপরে কি করলেন। সার্জারি আপনার বডিকে রেডি করে দিচ্ছে, কিন্তু রেডি হয়ে যাওয়া বডিকে ট্রেন করার দায়িত্ব আপনার, রাইট? তাই না? আমাদের একদম শেষের দিকে অনুষ্ঠান চলে এসেছে। একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে যে এই যে আর্থ্রাইটিস পেইন, এবং এর থেকে মানুষ বেরোতে চায়, কি বেরোনোর রাস্তা বা একদম সুস্থ হওয়ার রাস্তা কি আদৌ আছে? সুস্থ ব্যাপারটা অনেকটা রিলেটিভ। আমি সবসময় পেশেন্টকে জিজ্ঞেস করি আপনার গোল কি। হ্যাঁ, কেউ বলে যে আমি বাড়িতে হাঁটতে চাই, আমার যেন ব্যথা না হয়। আমি এরকম পেশেন্টও পেয়েছি, 70 বছরের ভদ্রমহিলা, যিনি বলেছেন যে শুধু হাঁটতে পারলে আমি খুশি নই, আমি পাহাড়ে যেতে চাই। ঠিক আছে, এরকম পেশেন্টও পেয়েছি যে বলেছে যে আমি ডান্সার, যতক্ষণ না আমি স্টেজে ফেরত যাব আমার লাইফ ইনকমপ্লিট। সুতরাং গোল ওরিয়েন্টেড। হ্যাঁ, বেরিয়ে আসা যায়। পুরোটা হয়তো আপনার হাড় আগের মতো নতুন হয়ে যাবে না, কিন্তু হাড়ের বাইরে মাসলস আছে যেটা আপনার হাতে আছে, দুটো হাড়ের মাঝখানে লিগমেন্টস, জেলিস আছে যেগুলো আপনার হাতে আছে। সুতরাং এগুলোকে ট্রেন করে, এগুলোতে চিকিৎসা করে আপনাকে একটা জায়গায় নিয়ে আসা যায় যাতে আপনি ব্যথাটা থেকে মুক্তি পান, চলাফেরাটা সুন্দর হবে, এবং যতটা হয় ন্যাচারাল হবে। সো হ্যাঁ, আর্থারাইটিসের এই ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিগুলো আছে। অ্যান্ড লাইফস্টাইল, অফকোর্স, এভরিথিং কামস ডাউন টু দ্যাট, লাইফস্টাইল। সুতরাং আজকে আমাদের হাতে একদম সময় শেষ। তবে এই যে নিউরো রিহ্যাবিলিটেশন আমাদের জীবনের ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা পালন করে, সেটা আমরা অবশ্যই ডাক্তারবাবুর কাছ থেকে আজকে শুনলাম, এবং দীর্ঘ সময় ধরে ওনার এই এক্সপিরিয়েন্স, বহু পেশেন্ট দেখার ওনার অভিজ্ঞতা, টিল দ্য টাইম আরও দেখবেন উনি আগামী দিনে। কারণ সুস্থ হওয়ার জন্য আমাদের সুস্থতা দরকার, আর মানসিকভাবে নিজেকে তৈরি করা দরকার যে আমি সুস্থ হব, এটা সব থেকে বড় বিষয়। হেল্পলাইনে আজকে এই স্পেশাল অনুষ্ঠান আপনাদের জন্য ছিল। আজকের হাতে সময় নিয়ে আগামী দিনে আরো কিছু অনুষ্ঠান, আরো কিছু আলোচনা নিয়ে অবশ্যই ফিরবো। অনেক ধন্যবাদ জানাবো তোমাকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।